নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। মাহবুব কামাল, যদি আপনাকে দিয়ে শুরু করি, আগামীকাল বিএনপির যে কর্মসূচি রয়েছে নয়াপল্টনে, তারা আগাম ঘোষণা দিয়েছে আজকে। তাদের বক্তব্য থেকে যেটি বোঝা গেল যে আগামীকাল তারা ব্যাপক শোডাউনের ব্যবস্থা করবে। সেই সঙ্গে দলীয় নেতার একটা কথা বলছে যে দলীয় নেতাকর্মীরা তো আসবেই, সাধারণ মানুষজনও আসবে। তারা যে ইস্যুতে আসলে আগামীকাল কর্মসূচিটি করছে বা অতীতে করেছে এবং দলকেও অনেক নতুন করে ঢেলে সাজাবার চেষ্টাও করেছে, সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় কালকে শোডাউনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, পাশাপাশি সাধারণ মানুষের কাছে কতটা এই ইস্যু নিয়ে পৌঁছানো যাবে? প্রথমত, কালকে তো শোডাউনটা হচ্ছে মূলত মিসেস জিয়ার মুক্তির দাবিতে, সেই তো। এখন এটা একটু বলে নেই, তারপরে আসি। প্রথম কথা হচ্ছে, মিসেস জিয়া ইজ সাফারিং ফ্রম মেনি ডিজিজেস। চোখের সমস্যা, কিডনির সমস্যা, তারপরে আর্থ্রাইটিস, তারপরে লিভার, তারপরে আবার পেস মেকার লাগানো হয়েছে, নানা রকম জটিলতার মধ্যে উনি আছেন। এবং সবচেয়ে জটিলতাটা বোধ হয় লিভার নিয়ে, কারণ লিভারের যে সমস্যাটা, সেটা যতটা সম্ভব বাংলাদেশে করা সম্ভব সেটা হয়েছে, বাকিটা করতে গেলে বিদেশে যেতে হবে। তো আমি মনে করি যে সরকারের উচিত মিসেস জিয়াকে আপনার বিদেশে পাঠানো, কারণ এটা কোনো রিস্ক নাই, সরকারের জন্য কোনো রিস্ক নাই। এই অর্থে যে মিসেস জিয়া তো আর বিদেশে গিয়ে ইন্টারন্যাশনাল ওপিনিয়ন মোবিলাইজ করে একেবারে কি বলে দেশে ফিরে ক্ষমতায় বসবেন, এরকম ব্যাপারটা না। আয়াতুল্লাহ খোমেনির ব্যাপারে যেটা হয়েছিল ইরানে, যে বাইরে মোবিলাইজ করে তারপরে ইরানে এসে ক্ষমতায় বসে, এরকম তো সিচুয়েশন না। খালেদা জিয়ার ফিজিক্যাল ফিটনেসই নাই যে একটা বড় ধরনের কর্মকাণ্ডে উনি নিযুক্ত হবেন। তারপরে ধরেন তারেক রহমান লন্ডনে বসে অনেক চেষ্টা করছেন, কিছুই করতে পারতেছে না। সুতরাং আমি মনে করি খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সরকারের কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই। তারপরেও কেন সরকার পাঠাচ্ছে না, এটা আমার কাছে একটা একটা বড় প্রশ্ন। সরকারের এটা পাঠানো উচিত। দল কি খালেদা জিয়ার দল কি সরকারের উপর সেই কর্মসূচি আন্দোলন যেটি আমরা এতদিন ধরে দেখছি সেই অনুযায়ী সেই কর্মসূচিগুলো দিয়ে চাপ অতটা তৈরি করতে পারছে? না না না, এটা পারবে না, এটা বলে লাভ নেই। ওনাদের ভাষাতেই কিন্তু এটা দেখা যাচ্ছে। ওনারা বলছেন যে কালকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। ওনারা কিন্তু বলছেন না 28 অক্টোবর আগে যেভাবে বলছিলেন যে সরকারের পতন ঘটানো হবে। 28 অক্টোবরের আগে কিন্তু বলা হয়েছিল যে পতন ঘটানো হবে। এবার কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেক সফট, বলতেছে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। তার মানে ওনারা বুঝতে পারতেছেন যে আসলে ওইভাবে করা যাবে না। আর দ্বিতীয় কথা, এই যে বলা হচ্ছে যে নাগরিক সমাজ ইনভলভ হবে, আমার মনে হয় না নাগরিক সমাজ বিএনপির এই আন্দোলনের সঙ্গে ইনভলভ হবে, আমার কাছে মনে হয় না। কারণ এটা একটা দলীয় এজেন্ডা, এইটা কিন্তু জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো এজেন্ডা না। যে দ্রব্যমূল্য কিংবা ধরেন যে এই যে নানা রকম ইনফ্লেশনের কারণে মানুষের নাভিশ্বাস উঠছে ইত্যাদি, অর্থনৈতিক সমস্যা বা নানা রকম সমস্যা, এই যে ধরেন যে বেনজির এবং মতিউর কাণ্ড ইত্যাদি, এইসব জনস্বার্থ সংশ্লিষ্ট যদি এজেন্ডা হতো তাইলে হয়তো পাবলিকের একটা অংশ যেতে পারতো। কিন্তু এটা তো একটা দলীয় এজেন্ডা। পাবলিক এখন আর দলীয় এজেন্ডা যেতে চায় না। পাবলিকের সেন্টিমেন্ট কিন্তু আগের মতো আর নেই। ফলে আমার মনে হয় না যে যেটা বলা হচ্ছে যে নাগরিক সমাজ ইনভলভ হবে, আমার মনে হয় না নাগরিক সমাজ ইনভলভ হবে। তবে হ্যাঁ, সমাবেশ বড় হবে ইত্যাদি, কারণ বিএনপি তো একটা বড় দল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সমাবেশ বড় হবে। তারা দলেও তো বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন আনার চেষ্টা করেছে, সেই পরিবর্তনগুলো দিয়ে নতুন ভাবে তো এই যে আগামীকাল আমরা দেখছি আবার বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পরে আবার কর্মসূচি দিয়ে তারা যে কোনো ইস্যুতেই হোক মাঠে নামছে। এই পরিবর্তনটা যেটা বললেন না, এটা কিন্তু ফর এন্ড এগেইনস্ট দুইটাই কিন্তু আছে। কারণ যে 5 জনকে আপনার ওই যে যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে, মানে ডাম্পিং স্টেশন বলি আমি উপদেষ্টা পরিষদকে, ওটা অ্যাকচুয়ালি ডাম্পিং স্টেশন, ওখানে তার কোনো কাজ নাই, ওখানে সরিয়ে দেওয়া হলো। এতে কিন্তু আপনার একদিকে কিছু একটা অংশ খুশি হয়েছে, আর একটা অংশ কিন্তু গ্রাসরুট লেভেলে কিন্তু এরা অসন্তুষ্ট হয়েছে যে এদেরকে কেন সরানো হলো। এটা তো যেমন হারুনুর রশিদ, তারপরে ধরেন যে অ্যাডভোকেট মাহবুবউদ্দিন খোকন, তারপরে ধরেন যে এরকম তো পোটেনশিয়াল 5 জনই কিন্তু পোটেনশিয়াল, কিন্তু তারা যেহেতু তারেক রহমানের গুড বুকে নাই, তারেক রহমানকে তারা এক ধরনের হারুনুর রশিদ
উনি কি বলে যে ওথ নিছে তারেক রহমানের কথা অমান্য করে। তারপরে যখন পদত্যাগ করতে বলা হয়েছে পার্লামেন্ট থেকে, তখন উনি গড়িমসি করছেন। কারণ মাহমুদউদ্দিন খোকন বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব নেওয়া তারেক রহমান অখুশি হয়েছে। এরা জি। তারেক রহমানের গুড বুক থেকে সরে গেছে বলে তাদেরকে সরানো হয়েছে। এরা কিন্তু পোটেনশিয়াল ছিল। এখন কথা হচ্ছে তারেক রহমান সংগঠনটাকে নিজের গ্রিপে নিতে চাচ্ছেন, যে ভবিষ্যতে যদি দল ভাঙার কোনো চেষ্টা হয় কোনো তরফ থেকে, তাতে যাতে আমার লোকজন যাতে এইটা প্রোটেক্ট করে। কারণ একটা তো আশঙ্কা আছে, গত নির্বাচনের আগে তো বিএনপি ভাঙার একটা চেষ্টা হয়েছিল, ইভেন 111 এর পরেও কিন্তু একটা চেষ্টা হয়েছিল। সুতরাং ভবিষ্যতে যাতে দল কেউ না ভাঙতে পারে অ্যাডভার্স সিচুয়েশনে, জি। সুতরাং তারেক রহমান টোটাল অর্গানাইজেশনটাকে তার নিজের গ্রিপে নেওয়ার জন্য এই রদবদল, জি, এই তার মানে reshuffle। তাদের এতে নিজেদের কিন্তু দলের সাংগঠনিক অবস্থারও তো টালমাটাল অবস্থা, আমরা যারা সংগঠনের বাইরে তারাও কিছুটা হ্যাঁ। আন্দাজ করতে পারি। আমি আবারও আসবো, আমি অধ্যাপক শামীম রেজার একটু পর্যবেক্ষণ শুনে আসতে চাই। এই যে দলের সাংগঠনিক টালমাটাল অবস্থা নিয়ে, দলীয় ইস্যু নিয়ে আবারও রাজনীতির মাঠে জনগণকে সম্পৃক্ত করবার লক্ষ্য নিয়ে আগামীকাল যে কর্মসূচিতে নামছে, কতটা সফল হবে বলে আপনি মনে করেন? দলের সাংগঠনিক তৎপরতা তো বড় আকারের চ্যালেঞ্জ আছে, যেটা মাহবুব ভাই বলছিলেন যে নির্বাচনের আগে তারা যে ধাক্কা খেয়েছে বা যে অবস্থার মুখোমুখি হয়েছে, সেটা থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারেনি এখন পর্যন্ত। এবং এমনিতেই একটা ধারাবাহিকভাবে তারা নির্বাচন বর্জন করেছে, সেটা যে কারণেই হোক করেছেন বা করতে বাধ্য হয়েছেন, সেটা তাদের বিবেচনার বিষয়। তো সেটাতেও কিন্তু একটা নির্বাচনী ব্যবস্থা, মানে আমাদের গণতন্ত্রের ব্যবস্থা প্রতিষ্ঠানে আলোচনা থাকতে পারে, কিন্তু আমরা তো একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে যাই। এবং কোনো বড় দল যদি সেই ব্যবস্থা থেকে একটা দীর্ঘ সময় বাইরে থাকে, মানে যে এটার মধ্য দিয়ে সরকার পরিবর্তন পায়, আমি আগেই বারবার বলছি যে আমরা সেই কারণ বা প্রেক্ষাপট তো ব্যাখ্যা করছি না, কিন্তু যদি কারোর পরিস্থিতি এরকম হয়, তাহলে কিন্তু সাংগঠনিক ভাবেও তাকে টিকে রাখা খুব কঠিন হয়। কারণ এগুলো সমাজতান্ত্রিক আদর্শ ভিত্তিক দল না, যে আমি দশকের পর দশক একটা অবস্থার জন্য সংগ্রাম করে যাব, তারপর যখন পরিস্থিতি তৈরি হবে তখন আমি ক্ষমতায় আসবো, তখন আমি রাজনৈতিক তৎপরতা দেখাবো। এটা 4 বছর 5 বছর পর পর একটা বড় আকারের পারফরমেন্স দেখানোর প্রয়োজন হয়। তো সেটা বিএনপির ক্ষেত্রে একটা বড় ধরনের আপনি বলতে পারেন যে একটা সময়ের ল্যাপস হয়েছে। সেটা থেকে বেরিয়ে আসা তার জন্য অত্যন্ত কঠিন একটা কাজ এবং খুব বড় একটা চ্যালেঞ্জ এটা। আর একটা হলো যে এইটা থেকে যেটা তৈরি হয়েছে, তার সাংগঠনিক দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে গেছে। নির্বাচনের আগেও লক্ষ্য করেছেন যে সে যে দাবি নিয়ে মাঠে ছিল, সেই দাবির লক্ষ্য অর্জনের জন্য যে চাপ সৃষ্টি করা প্রয়োজন, বা যে ধরনের চাপ বোধ করলে আওয়ামী লীগের মতো দল একটু উদ্বিগ্ন হতে পারে বা নড়ে চড়ে বসতে পারে। আমি আওয়ামী লীগের মতো দল এই কারণে বলছি যে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং এই ধরনের চাপ নেবার সক্ষমতা অতীতেও তার আমরা দেখেছি, বিরোধী দলে থাকার অবস্থায় বলেন আর সরকারে থাকা। তো তার যারা সাংগঠনিক দায়িত্বে ছিলেন, তারা ওই চাপ কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের উপরে তৈরি করতে পারেনি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উপরেও কিন্তু তারা সেটা তৈরি করতে পারেনি। তো তাতে আর এক রকম এক ধরনের আপনি বলতে পারেন সাংগঠনিক চ্যালেঞ্জ তৈরি হয়। আমার যেটা মনে হয় যে তার দীর্ঘদিন তার আসলে নেতা কর্মীদের সঙ্গে কেন্দ্রের সম্পর্কটা কেমন, এই আলোচনা আমরা সরকারি দলের ক্ষেত্রেও করে থাকি, কিন্তু সরকারি দল বলবে যে আমরা তো আছি, আমরা তো কার্যক্রমের মধ্যে দিয়ে আছি। কিন্তু এরকম একটা দল যে তো আর এমন না যে একেবারে আদর্শ ভিত্তিক, আমি আগেই বলেছি সমাজতান্ত্রিক দল, যে ক্ষমতায় না গেলেও চলবে। তো দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাজনৈতিক অঙ্গনে বড় কোনো সাফল্য দেখাতে পারছেন না, এবং গ্রাসরুটসে যারা আছেন তাদের যে অবস্থান, সেটা খারাপ ভালো সবকিছু মিলে, সেটা আসলে কেন্দ্র কিভাবে দেখে সেই প্রশ্নটা কিন্তু সবসময় থাকে। মামলা মোকদ্দমা থেকে শুরু করে সুবিধা অসুবিধার বিষয় আছে। তো এটা যখন একটা দীর্ঘ সময় চলে, তখন সেখানে একটা গাছাড়া অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এবং এক পর্যায়ে কামাল ভাইয়েরও নিশ্চয় মনে আছে যে ওই অনেক অনেক বড় নেতা কর্মী ঠিক জায়গা মতো অবস্থান নিতে পারেনি এবং তারা আন্দোলন জমাতে পারেনি দেখেও দল থেকে ক্ষোভ ব্যক্ত করা হয়েছিল যে ওই জায়গায় আমরা লোকদেরকে পাইনি কিনা, পাইনি কেন। আবার এখন যদি আপনি লক্ষ্য করেন, আমরা সবসময় গণমাধ্যমে যাদেরকে দেখি তারা খুব পরিচিত মুখ, কয়েকজন যারা গণমাধ্যমে আসেন, গণমাধ্যমে চেনেন, আগে মন্ত্রী ছিলেন, বড় দায়িত্বে ছিলেন, এদেরকেই আমরা কিন্তু দেখি। একেবারে আপনি বলতে পারেন যে হাতে গোনা কিছু বিশিষ্ট ব্যক্তিকে আমরা দেখি, আর হয়তো তার সঙ্গে যুক্ত পেশাজীবী সংগঠনের 2-1জনকে মাঝে মধ্যে দেখি। কিন্তু আপনি ব্রড বেস যে আপনি চিহ্নিত করতে পারেন বা চেনেন, আপনি একেবারে তাকে রেকগনাইজ করতে পারছেন যে দলের জন্য তিনি খুব গুরুত্বপূর্ণ, সাংগঠনিক ভাবে হোক, নাগরিক সমাজের দিক থেকে হোক, এরকম কি আপনি দেখতে পান এই যে কর্মসূচিগুলো যখন দেয়? এবং বিএনপির ভেতরে বড় একটা অংশ অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, তারা একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু ঠিক মাঠে থেকে
সাংগঠনিক কাজ করা এটা খুব কঠিন। জি, এই অধ্যাপক দীর্ঘ শামীম রেজা, আলোচনাকে যদি আপনি যেই প্রেক্ষাপটগুলো আপনি এবং মাহবুব কামাল ব্যাখ্যা করছিলেন এই রাজনৈতিক দলের অবস্থান সম্পর্কে, সেই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে আমরা যদি আগামীকাল তাদের যে আরেকটি যে তাদের ভাষ্যমতে যে বড়সড় শোডাউনের কথা বলছে, সাধারণ মানুষের সম্পৃক্ততার কথা বলছে, সেই বিষয়ে তারা লক্ষ্যে কতটা পৌঁছতে পারবে, বা সরকারের উপর যে সর্বোচ্চ চাপের কথা বলা হচ্ছে সেটিতেও তারা কতটা সফল দেখুন, হবে? এটা এই সর্বোচ্চ চাপ শব্দ এবং ধারণাটা বিএনপি বহু বছর ধরে ব্যবহার করছে, কিন্তু তার কিন্তু কোনো সাফল্য নেই। সে এর আগে বলেছে এক দাবিতে সে সর্বোচ্চ চাপে রাখবে সরকারকে, সেখানে তার সাফল্য আসেনি। এর আগে বলেছে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের যে দাবিটা ছিল সেটা সর্বোচ্চ চাপে রাখবে, সেখানেও কিন্তু তার কোনো সাফল্য আসেনি। বা সরকারকে তারা একটা বিশেষ বেকায়দায় ফেলবেন বা বিশেষ অবস্থায় ফেলবেন, সর্বোচ্চ চাপ দিয়ে, সেখানেও তার সাফল্য আসেনি। বরং যেটা মাহবুব ভাই বলছিলেন যে খালেদা জিয়ার ইস্যুতে অনেকগুলো বিষয় তো এখন যুক্ত, এর মধ্যে আইনি বিষয় আছে, এর মধ্যে মানবিক বিষয় আছে, এর মধ্যে এক ধরনের রাজনৈতিক আন্তরিকতার বিষয় আছে, যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের নেতা নেত্রী সম্পর্কে কিভাবে দেখবেন। এ সমস্ত কিছু মিলে এখন কিন্তু একভাবে বলা যাবে না খালেদা জিয়ার ইস্যুটা যে এটা কি আইনি, এটা কি মানবিক, নাকি এটা পারিবারিক, নাকি রাজনৈতিক সহকর্মীদের মধ্যে এক ধরনের আন্তরিকতা, সবকিছু মিলে জি বিষয়টা এখন দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে যদি খালেদা জিয়ার মুক্তি বা তার বিদেশে চিকিৎসার দাবিতে কোনো এজেন্ডা হয়, সেটা আলাদা কথা। কিন্তু আমি সবগুলো বক্তব্য দেখলাম, আপনারাও দেখালেন, আমরাও গণমাধ্যমে পড়ছি, এই বক্তব্যের সাথে আবার অনেক কিছু জড়িয়ে যাচ্ছে। জি, রাষ্ট্রের তাহলে অবস্থা, এখানেই তাহলে অর্থনীতি, ভারত ভারতের বিরোধী সঙ্গে আন্দোলন, চুক্তি, ভারত এতগুলো। বিরোধী আন্দোলন, সরকারের পতন, অনেক ইস্যু চলে আসছে। এত ইস্যুর মধ্য থেকে যে সাধারণ মানুষকে বারবার সম্পৃক্ত করতে চাচ্ছে দলটি, সেই সাধারণ মানুষ কি ইস্যু সম্পর্কে মানে পরিষ্কার ধারণা আছে তাদের, নাকি তারাও অনেকগুলো ইস্যুর মধ্যে হারিয়ে যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি না আপনাকে অধ্যাপক একটা শামীম। উত্তর অবস্থাও না, জি খুবই খুবই কঠিন। এবং যেটা হল যে ওনারা আশা করতেই পারেন, দলের তো আশা তো অসুবিধার কিছু নেই। আমার মনে হয় না যে খুব বেশি পেশাজীবীরাও সম্পৃক্ত হবেন, বা তারা হলেও হতে পারেন, কিন্তু একেবারে সাধারণ মানুষ যারা, যেটা মাহবুব ভাই বলছিলেন যে অর্থনীতির কোনো বড় বিষয় হয়, বাজার সংক্রান্ত বড় বিষয় হয়, বা এরকম খুব গুরুত্বপূর্ণ যে মানুষ আর একেবারে পারছে না, বিএনপির ডাক, এখন ডাক আপনি দিচ্ছেন নেত্রীর মুক্তির জন্য। তো আমার যত কঠিন এজেন্ডাই থাক না কেন, আমি সেখানে যাব কি যাব না, তাতে তো এক ধরনের সিদ্ধান্ত জি নির্দিষ্ট করাটা খুব কঠিন হয়। আর এতগুলো এজেন্ডা নিয়ে মাঠে সর্বোচ্চ চাপে, অন্তত রাজনৈতিক কেন, আপনি যে কোনো একটা সভা সমিতিতেও এতগুলো এজেন্ডা বাস্তবায়ন করা খুব কঠিন। তারপর এটা তাদের কি ধরনের সক্ষমতা আছেন সেটা তারাই ভালো জি জানেন। তারা তো সংগঠন পুনর্বিন্যাস করেছেন, যেটা মাহবুব ভাই একটা ধারণা দিলেন যে তার পেছনে অনেক কারণও থাকতে পারে। তো এমন হতে পারে যে এই পুনর্বিন্যাস করার পরে তারা কেমন পারফর্ম করেন সেটা দেখার জন্য এটা হয়তো একটা দলের পরীক্ষা হতে পারে যে কতদূর তারা এগোতে পারে। জি, দেখা যাক রাজনৈতিক কালকে তারা দলগুলোর অনেক বলবে কর্মকাণ্ডের কি। কথা বলছিলেন। রাজনীতির বা মানুষ, রাজনৈতিক দলগুলো যখন মাঠে থেকে সাধারণ মানুষকে ডাক দিবে, মানুষ তখনই যাবে যখন সাধারণ মানুষের বিপদে তারা পাশে এসে দাঁড়াবে। দেশে অনেক বন্যার পরিস্থিতির অবনতি হচ্ছে, সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর আসলে তাদের ভূমিকা কেমন আমরা দেখছি, সেই বিষয় নিয়ে আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে, তবে একটি বিরতি থেকে ঘুরে এসে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। মাহবুব কামাল, বিরতিতে যাবার আগে বলছিলাম যে বন্যা পরিস্থিতির ব্যাপারে আসলে খুব একটা সুসংবাদ নেই, আরও অবনতি হতে পারে সামনের দিনে, ভারী বর্ষণের পূর্বাভাস আছে। তো মাত্র একটি আমরা ঘূর্ণিঝড় রিমালের যেই দুর্যোগ বা ঝড় ঝঞ্ঝা ছিল সেগুলো ক্ষয়ক্ষতি কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াবো, ঠিক তখনই আবার এই বন্যার কবলে পড়ছে দেশের উত্তরাঞ্চল এবং সিলেট। সেই জায়গাটিতে আসলে সামলাবার জন্য সরকার প্রশাসন তো এক ধরনের দায়িত্ব পালন করেই থাকে, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল সংগঠন যারা আছে তারা কতটা দায়িত্ব পালন করে? ও, আগের ইস্যুটা কি শেষ হয়ে গেছে? জি, আপনি যদি কিছু যোগ করতে চান 1-2 লাইনে যোগ করতে পারেন। থাক, বাদ দেন। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে মানে প্রকৃতির যে এই যে খেলাগুলো, এগুলি একটু খুব, প্রকৃতি আসলে খুব আনপ্রেডিক্টেবল। যেমন ধরেন আমরা এই কয়েক মাস আগে বৃষ্টির জন্য একেবারে হাঁপিতে সেই দোয়া খায়ের অমুক তমুক ইত্যাদি যাটা অবস্থা, এখন দেখেন সেই বৃষ্টি আবার কাল হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে প্রকৃতির যে এই যে কি বলে ইরাটিক বিহেভিয়ার, এই যে সকাল বিকাল করে প্রকৃতি, এই জন্যই বোধহয় আইনস্টাইন বলছিল যে প্রকৃতির পাগলাটে শহরটা আমি বুঝতে পারছি না, সুতরাং আমার ফিজিক্স পড়াটা ঠিক হয় নাই। যাই হোক, সিলেটে বন্যাটা, এই যে লাস্ট বন্যা যেটা, সেইটা
প্রায় শেষ হয়ে গিয়েছিল। আবার নতুন করে পূর্বাভাস আসতেছে যে কয়েকদিনের মধ্যে আবারও সিলেটে বন্যা হবে, উত্তরাঞ্চলে বন্যা হবে ইত্যাদি। তো এটা 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 একটা এক ধরনের অশনি সংকেত, কারণ এই মানে কিছুদিন আগের বন্যাটার যে ধকল সেইটা শেষ হতে না হতেই আবার একটা মরার উপরে খাড়ার ঘাড় মতো আবার কি বলে বন্যা হতে যাচ্ছে। এখন এটা কিছু করার নাই এই অর্থে যে আমরা তো মানে লোয়ার রিজিয়নের লোক, তাই না? আপার রিজিয়নে যদি বর্ষণ হয় তাহলে তো ওটা আমাদের এখানে আসবেই। আবার এবার নাকি অভ্যন্তরীণও বৃষ্টি হবে ইত্যাদি। তো অভ্যন্তরীণ বৃষ্টি প্লাস আপার রিজিয়নের বৃষ্টি দুইটা মিলে তো একটা বড় ধরনের সংকট তৈরি হবে, এটা এটা আমরা বুঝতে পারতেছি। এখন সেটা হচ্ছে যে আশঙ্কাটা আমি করতেছি, ধরেন যে বন্যার যে ক্ষয়ক্ষতি ইত্যাদি পুনর্বাসন প্রক্রিয়া শুরু হলে এক ধরনেরই করা যায়। যেটা আশঙ্কা করতেছি যে সিলেটে যেহেতু পাহাড় টাহাড় ইত্যাদি বেশি, পাহাড় ধসে না আবার মানুষ মারা যায়, এইটা আমি খুব আশঙ্কা করতেছি। তো আমি প্রস্তাব করব যে পাহাড়ের পাদদেশে বা পাহাড় সংলগ্ন এলাকায় যে সমস্ত মানুষ আছে তাদেরকে যেন সরিয়ে নেওয়া হয় এই 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 আপৎকালীন অবস্থার যারা সরিয়ে নেওয়া হয়। জি তারপরে যখন আবার সিচুয়েশন হবে তখন আবার তাদেরকে আবার রিহ্যাবিলিট করা হবে। জি এইটা মাহবুব একটা কামাল, বড় যেটি ব্যাপার। বলছিলাম যে এই আপৎকালীন সময়ে সরকার প্রশাসনের তো এক ধরনের দায়বদ্ধতা অবশ্যই থাকে, কিন্তু তার পাশে আমরা দেখতাম যে এই ধরনের বিপদকালীন সময় সব দলমত নির্বিশেষে সবাই মিলে কিন্তু এই দুর্গতদের পাশে এসে দাঁড়ায়। এই কালচারটি ছিল আমাদের, কিন্তু এখন কি সেই প্রবণতাটি চোখে পড়ে? বলছি আমাদের সোসাইটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনি বোধহয় খেয়াল করেন নাই। সোসাইটি মানে ধীরে 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 চেঞ্জ হতে হতে মানে এমন একটা জায়গায় চলে এসেছে যখন সহমর্মিতা কিংবা মানে পারস্পরিক সিম্প্যাথি, সমব্যথা ইত্যাদি জিনিসগুলো কিন্তু এখন ডিমিনিশিং, ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এটা ধীরে 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 হয়েছে। এইটার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব দায়ী। আমরা আসলে সোসাইটিকে মানবিক করতে পারিনি। আমরা সোসাইটিকে মানবিক না করে এমন আচরণ করে যে সোসাইটি আসলে ধীরে 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 মানে মানবিকতা হারিয়ে ফেলছে সোসাইটি। যেমন আগের দিনে কি হতো, যেমন ধরেন যে আমি যে 70-এর ঘূর্ণিঝড়, তখন মানুষ মানে হাজার হাজার ঢাকা থেকে মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী দল আপনার উপদ্রুত এলাকায় গেছে। ইভেন 91-এর 27শে এপ্রিলের যে ঘূর্ণিঝড়, সেখানেও মানুষ নানা রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে গিয়ে, কিন্তু এখন দেখেন ওগুলো নেই। এখন মানে টোটাল দায়িত্বটা পড়ে গেছে সরকারের উপরে। ইভেন অপোজিশন পলিটিক্যাল পার্টি যেগুলি, সেগুলি কিন্তু আগের মতো আর তৎপর থাকতে, তারা নিজেদের সমস্যা নিয়ে এমন মানে ব্যস্ত যে ওটা করতে পারছে না। তারপর বেসরকারি সাহায্য সংস্থা, আগে আমরা বেসরকারি সাহায্য সংস্থা অনেক দেখতাম, কিন্তু এদের তৎপরতা কিন্তু অনেক কমে যাচ্ছে। ফলে এই সোসাইটিটা কিন্তু হয়ে যাচ্ছে মানে এক একটা আইল্যান্ডের মতো, হ্যাঁ, যে আমি আমার মতো করে আছি, আপনি আপনার মতো করে আছেন, সবাই সবার মতো করে আছে, কার কি হলো এটা দেখার ওই মানসিকতাটা কিন্তু এখন আর আগের মতো নেই। সো ফলে the sole responsibility is on the shoulder of the government. সরকারের কাঁধে কিন্তু এককভাবে এই দায়িত্বটা পড়ছে, এবং সুতরাং সরকারকে এগিয়ে আসতে হবে। দুইটা কথা এখানে, একটা হচ্ছে যে বন্যা আসতে পারে এইটার জন্য এটা প্রস্তুতি, ধরেন যে ওয়াটার পিউরিফাইং ওষুধ থেকে শুরু করে খাবার টাবার ইত্যাদি, তারপরে এইগুলো তো আছেই। আর দ্বিতীয় হচ্ছে বন্যা সরে যাওয়ার পরে পুনর্বাসন, সেখানে ধরেন যে কৃষি লোনের ব্যবস্থা করা, তারপর সার বীজ দেওয়া যাতে পরবর্তী ফসল তারা আবাদ করতে পারে। এই দুইটা, একটা হচ্ছে প্রি ফ্লাড আর একটা হচ্ছে পোস্ট ফ্লাড, এই দুইটার ব্যাপারে দুইটাই এবং এই সরকারি সহযোগিতাগুলো যেন একেবারে কোনো ধরনের লুটপাট বা দুর্নীতি যাই বলি না কেন এগুলো ছাড়া একেবারে ভুক্তভোগীর হাত পর্যন্ত পৌঁছায়, সেই ব্যাপারটি কিন্তু নিশ্চিতের অবশ্যই থাকতে হবে। আমি অধ্যাপক শামীম রেজার কাছে, জি আমি একটু ওনার কাছ থেকে শুনে আসতে চাই এই বিষয়ে মন্তব্য। হ্যাঁ দেখুন, একটা জিনিস মানতে হবে যে বন্যা ব্যবস্থাপনা বা দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে। প্রথমত আমাদেরকে এই ধারণাটার উপর আস্থা রাখতে হবে। এখন আমাদের দুর্যোগের পরিমাণও বেশি বা সংখ্যাও বেশি, মাত্রাও অনেক বেশি, কিন্তু আমাদের যে মাত্রায় আগে ক্ষয়ক্ষতি হতো, এখন প্রাকৃতিকভাবে যে ক্ষয়ক্ষতি হয় সেটা তো আলাদা কথা, কিন্তু জীবনমানের যে ক্ষয়ক্ষতিগুলো হতো, হতাহতের যে বিষয়টা হতো, সেটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি। আর্লি ওয়ার্নিং সিস্টেম গুলো আগের থেকে ভালো হয়েছে। সরকার তো কাজ করেই, এবং সরকার আগের চাইতে এখন অনেক কাঠামোগতভাবে সেটা কাজ করে, বেসরকারি সংস্থাগুলো কাজ করে। আপনি যে জায়গাটা একটু আগে বলছিলেন যে স্বেচ্ছাসেবিতার জায়গাটা, গত
2-2.5 দশকে একেবারেই খুব আশাব্যঞ্জক অবস্থায় নেই। আপনি শিক্ষার্থী অবস্থায় আমার মনে হয় না আপনি মনে করতে পারেন যে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীরা রুটি বানাচ্ছেন বা খাবার তৈরি করছেন। আমার মনে হয় না আপনি সেটা দেখেছেন, বা যেটা আমি বা মাহবুব ভাই দেখবার সুযোগ পেয়েছি। এখন সেটা দুটো মাত্রা হয় এই আলোচনা। একটা হয় যে তখন যে কোনো দুর্যোগ হলে প্রত্যেকেই প্রত্যেকের মতো করে ঝাঁপিয়ে পড়তে চাইতেন। ছাত্র সংগঠনগুলো যেতেন, বাম সংগঠনগুলোর বিশেষ করে একটা বড় ধরনের ভূমিকা ছিল, প্রগতিশীল যারা রাজনীতি করতেন তারা যেতেন, সরকারি বেসরকারি সংগঠনগুলো যেতেন, ক্লাবগুলো যেতেন, অনেক এই ধরনের দাতব্য প্রতিষ্ঠানগুলো ছিল তারা যেতেন। সেই এখন যে যাচ্ছেন না তা না, কিন্তু এখন কিন্তু কাঠামোবদ্ধ প্রতিষ্ঠানগুলো যাচ্ছে। যেমন উনি বেসরকারি সংস্থাগুলোর কথা বললেন। এখন বেসরকারি বেশিরভাগ সংস্থা এখন রিলিফ অর্গানাইজেশন হিসাবে কাজ করে না, তাদের নির্দিষ্ট প্রোগ্রাম আছে। কিন্তু তারপরে যখন বন্যা দেখা দেয় তখন কিন্তু তারা ইমার্জেন্সিতে চলে যান বা তারা রিলিফের জন্য চলে যান। আইএনজিও গুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আর এখন এটা পুরোটা সমন্বয়ের ব্যাপার, যে সরকারকেই পুরো দায়িত্ব নিতে হয় প্রধানত, কিন্তু সেই ব্যবস্থাপনার সঙ্গে কিভাবে বেসরকারি সংস্থাগুলো যুক্ত হবে যাতে বা অন্যান্য ডুপ্লিকেশনটা না হয়। রাজনৈতিক দল যারা আছে, একই যারা জায়গায় রাজনীতি সবাইকে করে আসলে মানুষের জন্য, তাদের দায়বদ্ধতাগুলো কোথায়? সেই বস্তু, সেটা তো আমরা বারবারই বলছি যে রাজনীতিবিদরা তো আর আমাদের বাইরে নয়, আমাদের সামগ্রিকভাবেই জিনিসটার একটা অবনমন হয়েছে। আমরা এখন মনে করি যে সরকার আছে, রাষ্ট্র আছে, তারাই সবকিছু করবে। এবং আমরা যখন বলি যে আমরা বন্যা বা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভালো করেছি, এইটাও আমাদেরকে বোধহয় এক ধরনের ইয়ে দেয় যে এটা আমার কোনো দায় দায়িত্ব নাই, কিন্তু এটা যে একটা সমন্বিত বিষয় সেটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। এখন আপনি যেটা বারবারই বলার চেষ্টা করছেন যে রাজনীতিবিদদের তো অবশ্যই সেখানে এগিয়ে আসা উচিত, যে এরকম একটা পরিস্থিতিতে আমরা তাকে তাই দেখতাম যে তাদের বিরাট একটা সাপোর্ট বেস থাকে এবং তারা অনেক পরিমাণে সাহায্য তোলার একটা ক্ষমতা কিন্তু তারা রাখেন, সুযোগ তাদের থাকে। সেইটা তারা ব্যবহার করছেন না, কিন্তু ওই প্রমিত ভাবে যদি আমি বলি যে আগে যে মাত্রায় তারা করতেন সেই মাত্রা, আমরা নির্দিষ্ট কোনো দলের দিকে আমি ইঙ্গিত করব না, কিন্তু আগে সমস্ত দলের যে এক ধরনের একটা অন্তর্ভুক্তি ছিল, জি। অবদান ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আর একই সাথে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে যে অঞ্চলে এই মুহূর্তে আমরা বন্যার কথা বলছি, সেই অঞ্চলের মানুষের কমিউনিটি ফিলিংসটা খুব শক্তিশালী। এবং সিলেট অঞ্চলের মানুষরা যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু সিলেট একটা একটা যদি গ্রেটার আইডেন্টিটি বা সম্প্রদায় হিসাবে ভাবি, তাদের পাশে দাঁড়ান। সেটা যারা দেশের বাইরে আছেন বিশেষ করে তারা দাঁড়ান, দেশের মধ্যে যারা আছেন তাদেরও একটা খুব ওই অর্থে ভ্রাতৃত্বের বোধ সেখানে কাজ করে। তো জি। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো কে কি করবেন সেটা তো তাদের ব্যাপার, কিন্তু অন্তত আমাদের রাজনীতির ছাত্র সংগঠন যারা আছে, ভ্রাতৃপ্রতিম সংগঠন যারা আছে, অঙ্গ সংগঠনগুলো যারা আছে, তরুণরা যেখানে গুরুত্বপূর্ণ, জি। বড়রা কি করলেন সেটা উপদেশ আমরা দিতে পারবো না, কিন্তু তারা যেন এগিয়ে আসেন এই পরিস্থিতিতে। জি। এবং আমি প্রত্যেকে যে জায়গায় জায়গা থেকে অবস্থান রাখবেন, কিন্তু এটা একটা কাঠামো বা একটা শৃঙ্খলার মধ্যে হওয়াটা প্রয়োজন। কারণ তা না হলে আপনি যেভাবেই দেন না কেন, এটা পুনরাবৃত্তি হয়, এটা অনেক সময় ব্যবহারের ক্ষেত্রে ঘাটতি তৈরি হয় এবং জি। অনেক এবং ধরনের যে চ্যালেঞ্জ তৈরি বরাদ্দগুলো হয়, থাকে যেটা সেগুলো যারা ত্রাণ যেটি দেন তারা সরকারি হোক জানেন। বা বেসরকারি হোক, বরাদ্দগুলো যেটা একবার যোগ্য মানুষের কাছে যে পৌঁছায়, ডিস্ট্রিবিউশনটা নিশ্চয়ই। যাতে ঠিক মতো হয়, সেটিরও একটি প্রত্যাশা থাকবে। আমি আরেকটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হচ্ছে আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন মাহবুব কামাল এবং অধ্যাপক ডক্টর শামীম রেজা। মাহবুব কামাল, নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি, দুর্নীতি, অনেক ধরনের অভিযোগ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকার পরও এই যে আসন্ন নির্বাচনে বাইডেনকে পেছনে ফেলে তার জনপ্রিয়তার বা এগিয়ে যাওয়ার রহস্য কি? শুনেন, আমি সময় তো বেশি দিবেন না। আমি 2-3 মাস আগে, 3-4 মাস আগে যখন ওই যে প্রাইমারি হচ্ছিল কে নমিনেশন পাবে, তখন আমি বলছিলাম কোর্ট যদি বাধা না দেয় বাইডেন নমিনেশন পাবে এবং বাইডেন প্রেসিডেন্ট হবে। এটা কিন্তু আমি ওপেন বলছিলাম ওই মোহনা টেলিভিশন। যাই হোক, ট্রাম্প ইজ গোয়িং টু বি ইলেক্টেড। নানা কারণে সময় নাই বেশি। উনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন বলছেন, ওনার ফরেন পলিসি সফটওয়্যার, আমেরিকার লোকজন আপনার কি বলে ইসরায়েলের বিরুদ্ধে, সুতরাং ওই ওই সাপোর্টটা পাবলিকের ওই সাপোর্টটা ওনারা পাবেন। তারপরে ধরেন যে এই ট্রাম্পের একটা অন্যরকম ইমেজ আছে। যেমন ধরেন নারী, ট্রাম্পের বিরুদ্ধে 13 জন নারী মামলা করছে, তাদের একজনকে জিজ্ঞেস করছে যে আপনি কাকে ভোট দিবেন, বলছে যে ট্রাম্পকে দিব। বলে কেন? বলছে আই এম নট গোয়িং টু ইলেক্ট মাই হাজব্যান্ড, আই এম গোয়িং টু ইলেক্ট মাই প্রেসিডেন্ট। সেই ওয়েবেনাইজার হয়েছে কি হয়েছে, আমি তো আর হাজব্যান্ড ইলেক্ট করতে যাচ্ছি না। শুধু তার একটা ক্যারিশমা আছে। এবং আপনি ধরে নেন যে ট্রাম্প ইজ গোয়িং টু বি ইলেক্টেড, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং বাইডেনের তো এমনিতেই তো আপনার বয়োবৃদ্ধ ইত্যাদি, তারপরে তার ইমেজ অলরেডি খারাপ হয়ে গেছে। ধরেন যে বাইডেন কত কিছু করলো, এই যে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির পোলাপান
ইয়ে করছে, ডেমনস্ট্রেশন দিছে বলে তাদের বলে সার্টিফিকেট দেওয়া হবে না। তো এই যে অভ্যন্তরীণ ভাবেই তো বাইডেন এক ধরনের সমালোচনার মধ্যে আছে। তারপরে ট্রাম্পের সবচেয়ে বড় যেটা ভালো লাগে, মানে আমেরিকানদের পছন্দ, সেটা হচ্ছে ট্রাম্পের ফরেন পলিসি হচ্ছে সফটার। যেমন গত টার্মে ট্রাম্প শুধুমাত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করছে, এছাড়া কিন্তু অন্যান্য কোনো দেশে কোনো ইন্টারফেয়ার করে নাই। বাইডেন যেভাবে মানে সারা পৃথিবীতে ইন্টারফেয়ার করে বেড়াচ্ছে। মাহবুব কামাল, আমরা যেটি বলছিলেন সময় একেবারে নেই, আমি বাকি যে সময়টুকু আছে সেইটুকু অধ্যাপক শামীম রেজার কাছ থেকে শুনতে চাই। আপনার কাছে বাকি নতুন কি মনে হয় যুক্ত করতে চান? না, ট্রাম্প খুব ভালো করেছেন প্রথম বিতর্কে, তো প্রথম বিতর্কই শেষ না। আর একই সঙ্গে মনে রাখতে হবে যে টেলিভিশন বিতর্কের পরে আপনি যে জরিপটা করেন, সেই জরিপটা নির্ভর করে কতজনে টেলিভিশন বিতর্কটা দেখেছে এবং আপনি কি ধরনের স্যাম্পল নিয়ে কথাটা বলছেন। তো এটার কারণে অনেক সময় দেখা যায় জরিপের যে ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় সেটা নাও হতে পারে। ভারতে এক্সিট পোলে যেটা প্রত্যাশা করা হয়েছিল, বলা হয়েছিল, সেটা কিন্তু ঘটেনি। কিন্তু আসল জায়গাটা ওখানে না, সেটা হচ্ছে বাইডেন ভালো করেননি। এবং যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন ট্রাম্প, যে সহজে বা যে ধরনের পাবলিককে আপনি আকর্ষণ করা যায়, আমেরিকার সাধারণ জনগণকে, উনি ওই ভাষায় ওই সহজভাবে তিনি বিতর্কে অংশগ্রহণ করতে পেরেছেন। অনেক তথ্য ভুল দিয়েছেন, অনেক তথ্য সঠিক না, কিন্তু সেটাকে খণ্ডন করে আবার এক ধরনের ফিরে আসার যে অবস্থান তৈরি করা, বিতর্কে তিনি তর্ক করে আসলে জিতে আসতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ফলাফল সামনের দিনে কি হবে আমরা সেটি দেখতেই পাবো। আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকবে।